Assalamu alaikum. This is Fahmida Israt Jahan, Assistant Professor, Department of Finance and Banking, Dhaka Commerce College. Today, I'm here to take a class of Financial Management for the student of Management 4th year, and I'm requesting all of you to cooperate with me. My dear student, আমি আশা করছি ম্যানেজমেন্ট 4th year সকল ছাত্রছাত্রী স্ক্রিনের সামনে যথাসময়ে উপস্থিত হয়েছেন আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি করার জন্য। কারণ আজকে আমরা নতুন একটা মডেলের ম্যাথ করতে যাচ্ছি, অর্থাৎ ডিভিডেন্ড পলিসি চ্যাপ্টার 4 এর ম্যাথ আমরা করতে যাচ্ছি। বাট আপনাদের সঙ্গে যখন আমি থিওরি ডিসকাস করেছিলাম তখন বলেছিলাম যে এই চ্যাপ্টার থেকে মূলত আমরা 5টা টপিকের অঙ্ক করব। সেটা হচ্ছে নাম্বার 1 ওয়াল্টার্স মডেল। এই মডেলের আন্ডারে আমরা মার্কেট প্রাইস পার শেয়ার ক্যালকুলেশন শিখব। দেন গর্ডন মডেলের আন্ডারেও আমরা মার্কেট প্রাইস পার শেয়ার ক্যালকুলেশন শিখব। আফটার দ্যাট মডেল অর্থাৎ মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার মডেল, এই মডেলের আন্ডারে আমরা মার্কেট প্রাইস পার শেয়ার ক্যালকুলেশন শিখব। এরপর স্টক ডিভিডেন্ডের ম্যাথ কিভাবে করে সেই ম্যাথগুলো আমরা শিখব। ফাইনালি স্টক স্প্লিটের ম্যাথ, এই ক্যালকুলেশন আমরা শিখব। তো সেই ধারাবাহিকতায় আমরা গত দু ক্লাসে না প্রায় এই চ্যাপ্টার নিয়ে আমাদের আজকে এই 4th ক্লাস। গত 3 ক্লাসে আমরা ফার্স্ট ক্লাসে থিওরি শেষ করেছিলাম, সেকেন্ড ক্লাসে এবং থার্ড ক্লাসে ওয়াল্টার্স মডেলের আন্ডারে যে ম্যাথ ছিল সে ম্যাথ শিখেছিলাম। সেখানে আমরা 4 মার্কসের ম্যাথও শিখেছি এবং আমরা 10 মার্কসের ম্যাথও শিখেছিলাম। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা গর্ডন মডেলের ম্যাথ করব। আজকে আমরা একটা ম্যাথ শিখব। এই ম্যাথটা 10 মার্কসের জন্য আসতে পারে, আর এটাকে যদি ছোট করে দেওয়া হয় তাহলে 4 মার্কসের জন্য করা যায়। তো আজকে আমরা একটা ম্যাথ করব এবং ইনশাল্লাহ আগামী ক্লাসের মধ্য দিয়ে আমাদের গর্ডন মডেলের ম্যাথ শেষ হয়ে যাবে। ম্যাথ শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল আমরা এই মডেলের আন্ডারে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা শিখব। দেন ফর্মুলাতে যে সিম্বল বা সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে সেই সাংকেতিক চিহ্নগুলোর মানে আমরা শিখব। এরপরে আমরা একটা ম্যাথ করতে যাচ্ছি। তো স্লাইডে দেখেন আমরা এখানে লিখেছি কি গর্ডন মডেল ফর্মুলা। সেখানে আমরা লিখেছি মার্কেট প্রাইস পার শেয়ার, বা এটাকে আপনারা বলতে পারেন কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার। সিম্বল হচ্ছে P0। ফর্মুলা হচ্ছে ইপিএস ইন্টু 1 মাইনাস বি ডিভাইডেড বাই কে মাইনাস জি। আমি আবারও বলছি, উপরে হচ্ছে ইপিএস ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে 1 মাইনাস স্মল লেটার বি ব্র্যাকেট ক্লোজ, আর নিচে হচ্ছে কে মাইনাস জি। এই কে মাইনাস জিকে আপনারা চাইলে ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে দিতে পারেন, আবার ব্র্যাকেটে ক্লোজ না করলেও কোনো প্রবলেম নাই। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে ফর্মুলাতে যে সিম্বলগুলো ব্যবহার করেছি, আসেন এই সিম্বলগুলোর মিনিং কি সেটা আমরা জেনে নিই। দেখেন আমি লিখেছি হিয়ার ইপিএস ইকুয়ালস টু আর্নিং পার শেয়ার। এই আর্নিং পার শেয়ার সবসময় কোয়েশ্চেনে দেয়া থাকবে এবং এটা টাকাতেই দেয়া থাকবে। এরপরে আছে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে 1 এর তো কোনো ব্যাখ্যা নাই, 1ই থেকে যাবে। বি মানে হচ্ছে রিটেনশন রেশিও। আচ্ছা, এই রিটেনশন রেশিও নিয়ে আমি কিন্তু আপনাদের সাথে ওয়াল্টার্স মডেলের যখন ম্যাথ করেছিলাম সেখানে কিছু কথা বলেছিলাম যে রিটেনশন রেশিও কথাটার মানে হচ্ছে একটা জয়েন্ট স্টক কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানি যেই পরিমাণ ইনকাম করে একটা স্পেসিফিক নাম্বার অফ ইয়ারে, ইনকামের সম্পূর্ণ অংশই তারা শেয়ার হোল্ডারদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেয় না। যে অংশটা ডিস্ট্রিবিউট করে দেয় সেই অংশটাকে বলা হয় ডিভিডেন্ড। আর আনডিস্ট্রিবিউটেড প্রফিট, যেটা কিনা তারা একটা ফান্ডে স্টোর করে রাখে, এর পারপাসটা হচ্ছে কি ইন ফিউচার যদি তাদের ফার্মে ক্যাশ ক্রাইসিস দেখা দেয় কিংবা কোনো বছর ইনকাম অর্থাৎ প্রফিট না হয়ে লস হয়, তখন যেন তারা শেয়ার হোল্ডারদের এই ডিভিডেন্ড পে করতে পারে, আবার বন্ড হোল্ডারদেরকে ইন্টারেস্ট পে করে দিতে পারে। এই উদ্দেশ্যে তারা একটা ফান্ডে যেই টাকাটা জমা রাখে সেই ফান্ডটাকে বলা হয় রিটেন আর্নিংস। আর ওই রিটেন আর্নিংসের অ্যামাউন্টটাকে যখন পার্সেন্টেজে প্রকাশ করা হয়, অর্থাৎ দিস ইয়ার আমি আমার ইনকামের কত পার্সেন্ট আনডিস্ট্রিবিউটেড রেখে দিয়েছি, এটা ফান্ডে রেখে দিয়েছি, তখন সেই পার্সেন্টেজ ফর্মেটটাকে বলা হয় রিটেনশন রেশিও। আর একটু যদি ক্লিয়ার করে বলি, সাপোজ এবিসি কোম্পানি একটা জয়েন্ট স্টক কোম্পানি, তারা দিস ইয়ার তাদের টোটাল ইনকামের 40% অ্যাজ এ ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের মাঝে ডিস্ট্রিবিউট করেছে। তাহলে খেয়াল করে দেখেন টোটাল ইনকামের 40% তারা যদি ডিভিডেন্ড পে করে, ওই 40%কে বলা হয় ডিভিডেন্ড পে আউট রেশিও। তাহলে রিমেইনিং যেটা কিনা আনডিস্ট্রিবিউটেড অর্থাৎ 60%, এই 60%কে বলা হবে রিটেনশন রেশিও। আই হোপ অল অফ ইউ আর ক্লিয়ার। আসেন পরের লাইনে চলে যাচ্ছি।
দেখেন রিটেনশন রেশিও ক্যালকুলেশনের ফর্মুলা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। 1 মাইনাস ডিপি রেশিও অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যতটুকু ডিভিডেন্ড দেওয়া হয় তার রিমেইনিংটাকে আমরা বলছি রিটেনশন রেশিও। কে এটার ৩টা মানে আছে, আমি আপনাদের সাথে লাস্ট ক্লাসেও বলেছিলাম, তারপর আরেকবার মনে করিয়ে দিচ্ছি। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট বা শুধু ক্যাপিটালাইজেশন রেট, কিংবা বলতে পারেন কস্ট অফ ক্যাপিটাল, কিংবা বলতে পারেন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, অবভিয়াসলি ইন পার্সেন্টেজ ফর্ম। এরপর দেখেন স্মল লেটার জি ইকুয়ালস টু গ্রোথ রেট। গ্রোথ রেট কখনো কখনো আমার কোয়েশনে ডিরেক্টলি বলা থাকবে যে দ্য গ্রোথ রেট ইজ 5%, কিংবা 4.8%, কিংবা 3.79%, সামথিং লাইক দ্যাট, কিছু একটা দেয়া থাকবে। ইন কেস আমার কোয়েশ্চেনে গ্রোথ রেট নাই, ইন দ্যাট সিচুয়েশন গ্রোথ রেট ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে স্মল লেটার বি ইন্টু স্মল লেটার আর, অর্থাৎ রিটেনশন রেশিওর সাথে যদি আমরা রিকোয়ার্ড রেট অফ রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিংবা ইন্টারনাল রেট অফ রিটার্ন মাল্টিপ্লাই করে দেই কিসের সাথে, রিটেনশন রেশিওর সাথে, তাহলে আমরা গ্রোথ রেটটা পেয়ে যাব। দেখেন বি ইন্টু আর, অর্থাৎ রিটেনশন রেশিও, এটার সাথে আমরা গুণ করছি কি রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কিংবা এটা আর একটা নাম হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এই দুটো যদি গুণ করে দিই তাহলে যে পার্সেন্টেজ ফর্মটা আমরা পাবো সেটাই হবে গ্রোথ রেট। আর যদি গ্রোথ রেট দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, বাট আমি যতদূর জানি এই গর্ডন মডেলের ম্যাথগুলো যখন করা হয় 70% ক্ষেত্রে গ্রোথ রেট দেওয়া থাকে না, তাই আমাদের গ্রোথ রেটের ফর্মুলাটা জানাটা জরুরি। 30% ক্ষেত্রে গ্রোথ রেট দেওয়া থাকতে পারে, আর থাকলে তো খুব ভালো, তখন জি এর মানটা সরাসরি আমরা সেখানে বসিয়ে দেব। ঠিক আছে, তো আপনারা কয়েকটা মুহূর্তের জন্য ফর্মুলার পেজটা একটু দেখেন, কারণ এরপর আমরা একটা ম্যাথ করতে যাচ্ছি। জাস্ট আপনারা একটু চোখ বুলান যে এখানে মার্কেট প্রাইস পার শেয়ার P0 এটার ফর্মুলাটা কি, আর এখানে সিম্বলগুলো কি কি। জাস্ট আপনারা বি এর যে ওয়ার্কিংসটা আর জি এর যে ওয়ার্কিংসটা এটা একটু দেখেন, বি আর জি। এর কারণ হচ্ছে ইপিএসটা কোশ্চেনে আমার সরাসরি দেয়া থাকবে, কে এর মানও সরাসরি প্রশ্নে দেয়া থাকবে, বি এর মান দেয়া থাকতেও পারে নাও থাকতে পারে। যদি বলা থাকে রিটেনশন রেশিও 30%, তার মানে বি এর মান 30%। ঠিক আছে, আর যদি রিটেনশন রেশিও দেওয়া না থাকে তাহলে অবশ্যই কোশ্চেনে ডিভিডেন্ড পে আউট রেশিও থাকবে, হয় ডিভিডেন্ড পে আউট রেশিও থাকবে, না হলে রিটেনশন রেশিও থাকবে। রিটেনশন রেশিও থাকলে সরাসরি বি এর জায়গায় ওই মানটা আমরা বসিয়ে দেব। আর যদি রিটেনশন রেশিও দেওয়া না থাকে, ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া থাকে, ইন দ্যাট কেস 1 থেকে ডিভিডেন্ড পে আউট রেশিওটা মাইনাস করে দিব, তাহলে আমরা যেটা পাবো সেটা হবে রিটেনশন রেশিও। ঠিক আছে, এটা গেল বি নিয়ে আলোচনা। আর গ্রোথ রেটের ব্যাপারটা হচ্ছে, সাপোজ কোশ্চেনে বলা আছে দ্য গ্রোথ রেট অফ দ্য ফার্ম ইজ 5%, তার মানে জি এর মান হচ্ছে 0.05। আর যদি গ্রোথ রেট নিয়ে কোনো কথা বলা না থাকে তাহলে খুঁজবেন ওই কোশ্চেনে বি কোথায় আছে এবং আর কোথায় আছে। বি এর সাথে আর গুণ করে দিলেই আমাদের জি এর মানটা চলে আসবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করছি এই যে আপনাদের সাথে এখন আমি আরো কিছু এক্সট্রা কথা বলেছি, ওই কথাগুলো শুনতে গিয়ে আপনার স্ক্রিনে হয়তো ভালো করে চোখটা বুলিয়ে নিয়েছেন। তো শুরু করছি আমাদের আজকের প্রথম ম্যাথ গর্ডন মডেলের আন্ডারে। দেখেন প্রবলেম 1 এখানে কি বলা আছে, দ্য ফলোইং ডেটা রিলেটেড টু এসিআই লিমিটেড। তারপরে নিচে এসিআই লিমিটেডের কিছু ইনফরমেশন দেয়া হয়েছে, কি কি। আর্নিং পার শেয়ার দেয়া আছে 20 টাকা। আমি আপনাদেরকে বলেছিলাম না, আর্নিং পার শেয়ার অর্থাৎ ইপিএস এর মান অলওয়েজ কোশ্চেনে দেয়া থাকবে, এটা ওয়ার্কিংস করে বের করার কোনো প্রয়োজন আপনাদের হবে না। এরপরে দেখেন কারেন্ট মার্কেট প্রাইস, এটা হচ্ছে টাকা 167। এরপর ক্যাপিটালাইজেশন রেট, যেটাকে আমরা কে বলি, অর্থাৎ কস্ট অফ ক্যাপিটাল 12%, রিটেনশন রেশিও 40%, ইন্টারনাল রেট অফ রিটার্ন তিনটা দেয়া আছে 15%, 12% অ্যান্ড 10%। রিকোয়ারমেন্ট কি করতে হবে, ডিটারমাইন দ্য প্রাইস পার শেয়ার আন্ডার গর্ডন মডেল, অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ার গর্ডন মডেলের আন্ডারে আপনাকে ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা, আরেকবার একটু কোশ্চেনের ইনফরমেশনগুলো দেখেন, আমাদের কি কি দেওয়া আছে। আর্নিং পার শেয়ার 20 টাকা, কারেন্ট মার্কেট প্রাইস এটা কিন্তু অবশ্যই পার শেয়ারে টাকা 167, ক্যাপিটালাইজেশন রেট অর্থাৎ যেটা কিনা আমার কস্ট অফ ক্যাপিটাল 12%, রিটেনশন রেশিও 40% এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন তিনটা আছে 15%, 12%, 10%। আপনারা কিন্তু ইন্টারনাল রেট অফ রিটার্ন একাধিক হওয়ার সাথে পরিচিত, ওয়াল্টার্স মডেলে করেছিলেন, মনে আছে? তো ইন্টারনাল রেট অফ রিটার্ন একাধিক থাকলে যেন কি হয়, মনে আছে কিনা?
তিনটা রিটার্নের জন্য আমাকে ৩ বার ফর্মুলা ব্যবহার করে P0 ক্যালকুলেট করতে হয়। আবারও বলছি, যে কয়টা ইন্টারনাল রেট অফ রিটার্ন থাকবে ঠিক সেই কয়বার আমাকে P0 বের করতে হবে। যদি আমাদের এই কোশ্চেনে ইন্টারনাল রেট অফ রিটার্ন একটা থাকতো তাহলে আমরা অ্যাকর্ডিং টু গর্ডন মডেল একটাই P0 বের করতাম। যেহেতু আমাদের এখানে ইন্টারনাল রেট অফ রিটার্ন ৩টা আছে, তাই অ্যাকর্ডিং টু গর্ডন মডেল আমরা P0 বের করব এখানে ৩টা। যদি ৪টা ইন্টারনাল রেট অফ রিটার্ন থাকতো আমরা ৪ বার P0 বের করতাম। যদি ২টা ইন্টারনাল রেট অফ রিটার্ন থাকতো তাহলে আমরা ২ বার P0 বের করতাম। আমার মনে হয় এখন আপনাদের কাছে বিষয়টা মোটামুটি একটু সহজ হতে শুরু করেছে। বাকিটা বাসায় প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কি ক্যালকুলেট করতে বলেছে? ডিটারমাইন দ্য প্রাইস পার শেয়ার মানে P0 আন্ডার গর্ডন মডেল। ঠিক আছে, গর্ডন মডেলের আন্ডারে আমরা P0 বের করব। তবে নিয়ম হচ্ছে কি, ফার্স্ট অফ অল কোশ্চেনে যে ইনফরমেশনগুলো থাকে এগুলো সিম্বল সহ গিভেন দ্যাট দিয়ে সাজিয়ে লিখে ফেলতে হয়। হ্যাঁ, তো দেখেন আমাদের প্রশ্নে এখানে যে ইনফরমেশনগুলো আছে ঠিক এই সিরিয়ালেই আমি আমার পরবর্তী স্লাইডে গিভেন দ্যাট দিয়ে এই ইনফরমেশনগুলোই হুবহু লিখবো। জাস্ট প্রত্যেকটা সামনে এদের সিম্বলটা আমি বসিয়ে দিতে যাচ্ছি। ঠিক আছে, হ্যাভ আ লুক। সলিউশন লিখে গিভেন দ্যাট। আচ্ছা, আমাদের কোশ্চেনে প্রথমে ছিল আর্নিং পার শেয়ার। তো দেখেন আমিও লিখেছি আর্নিং পার শেয়ার, ফার্স্ট ব্র্যাকেটে ইপিএস সমান হচ্ছে 20 টাকা। নেক্সট ইনফরমেশন ছিল আমাদের ক্যাপিটালাইজেশন রেট, নেক্সট ইনফরমেশন ছিল আমাদের কারেন্ট মার্কেট প্রাইস। তো এই ইনফরমেশনটা আসলে লিখলেও হয় না লিখলেও হয়, এটার কোনো সিম্বল আমি এখানে ইউজ করব না। এটা মূলত লাগবে যদি আমি কমেন্টস করি, ওই কমেন্টস করতে গেলে আমার এই ইনফরমেশনটা কাজে লাগবে। তো এই জন্য আমি আর কি গিভেন দ্যাটে ওটা আর লিখি নাই। আপনারা চাইলে লিখতে পারেন, না লিখলেও তেমন কোনো ক্ষতি নাই। রিজন হচ্ছে গর্ডন মডেলে আমার যে ফর্মুলাটা ব্যবহার করেছি ওখানে যে সিম্বলগুলো আছে সেখানে কোথাও এই কারেন্ট মার্কেট প্রাইসের ব্যবহার থাকবে না বা নাই। এরপর দেখেন পরবর্তীটা হচ্ছে ক্যাপিটালাইজেশন রেট, যেটাকে আমরা বলি কস্ট অফ ক্যাপিটাল। এটা সিম্বল হচ্ছে কে, এটার মান হচ্ছে 12%। এটাকে আমরা চাইলে 0.12 লিখতে পারি। এরপরে দেখেন আমাদের নেক্সট ইনফরমেশন ছিল রিটেনশন রেশিও। আমি আপনাদেরকে বলেছিলাম রিটেনশন রেশিওর সিম্বল হচ্ছে স্মল লেটার বি। এটা কত দেয়া আছে? 40%। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি বলেছিলাম যদি কোশ্চেনে রিটেনশন রেশিও দেয়া থাকে তার মানে স্মল লেটার বি এর মান সরাসরি দেয়া আছে, আমাদের আর স্মল লেটার বি কষ্ট করে বের করতে হবে না। যদি রিটেনশন রেশিও দেয়া না থাকতো তাহলে অবশ্যই কোশ্চেনে কোথাও না কোথাও ডিভিডেন্ড পে আউট রেশিও অর্থাৎ ডিপি রেশিও দেয়া থাকতো। তো ডিপি রেশিও যখন দেয়া থাকবে তখন আমরা রিটেনশন রেশিও বের করে নেব কিভাবে? 1 মাইনাস ডিপি রেশিও। এটা করলে আমাদের রিটেনশন রেশিওটা চলে আসবে। তো যেহেতু আমাদের আজকের কোশ্চেনে রিটেনশন রেশিওটা দেয়া আছে, এই জন্য আমাদের আর কোনো ঝামেলা নাই। আগামী ক্লাসে যখন আমি গর্ডন মডেলে আরেকটা ম্যাথ করাবো ইনশাআল্লাহ ওখানে আমি ডিভিডেন্ড পে আউট রেশিওটা রাখবো এবং সেখানে আমি আপনাদেরকে দেখাবো যে রিটেনশন রেশিও বের করে কিভাবে ম্যাথটা করতে হয়। ঠিক আছে, তো এরপরে দেখেন লাস্ট ইনফরমেশন ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেটার সিম্বল হচ্ছে স্মল লেটার আর। আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ আর ছিল 3টা, 15%, 12%, 10%। তো আমি আপনাদের কি বলেছিলাম, যে কয়টা আর প্রশ্নে দেয়া থাকবে ঠিক সে কয়টা P0 আমাকে বের করতে হবে, হোক সেটা ওয়াল্টার্স মডেলের ক্ষেত্রে কিংবা গর্ডন মডেলের ক্ষেত্রে সেম ব্যাপার। তো এবার আমরা কি করব, গিভেন দ্যাট যেহেতু লেখা শেষ, উই নো অ্যাকর্ডিং টু গর্ডন মডেল মার্কেট প্রাইস পার শেয়ার বা প্রাইস পার শেয়ার ফার্স্ট ব্র্যাকেটে P0 ইকুয়ালস টু, আমি ফর্মুলাটা লিখেছি, দেখেন ফর্মুলা লিখেছি উপরে হচ্ছে ইপিএস ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে 1 মাইনাস স্মল লেটার বি ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই অর্থাৎ নিচে কে মাইনাস স্মল লেটার জি। ঠিক আছে, এবার যদি আমি ফর্মুলার সাথে মিলিয়ে গিভেন দ্যাটে দেখতে যাই যে আসলে কি কি দেয়া আছে, তাহলে আপনারা দেখতে পাবেন সিরিয়ালে ওপরে ইপিএস এর মান দেয়া আছে 1, তো 1 এটার কোনো ব্যাখ্যা নাই, মাইনাস রিটেনশন রেশিও বি এর মানও দেয়া আছে 0.40। তাহলে ওপরে আমাদের দুটা সিম্বল আছে, একটা হচ্ছে ইপিএস, একটা হলো বি অর্থাৎ রিটেনশন রেশিও, দুটোর মানই দেয়া আছে। এবার দেখি নিচে কি কি মান দেয়া আছে, নিচে হচ্ছে কে মাইনাস জি। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে কে এর মান সরাসরি দেয়া আছে 12% অর্থাৎ 0.12, কিন্তু গ্রোথ রেট অর্থাৎ জি দেয়া নাই। আমি আপনাদের একটু আগে বলেছিলাম না যে 70% ক্ষেত্রে আপনারা জি এর মান কোশ্চেনে পাবেন না,
আপনাদেরকে জি বের করে নিতে হবে। তো জি বের করার ফর্মুলা হচ্ছে বি ইন্টু আর, অর্থাৎ রিটেনশন রেশিওর সাথে আর এর মান গুণ করে দিলেই আমাদের জি এর মান চলে আসবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফর্মুলা। এবার আমরা যেটা করব, তিনটা আর যেহেতু আছে, আমরা তিনটা P0 বের করতে যাচ্ছি, ঠিক আছে? তো আপনারা আরেকবার একটু কয়েক মুহূর্তের জন্য গিভেন দ্যাটটা সিম্বল সহ দেখে নেন। আমরা এরপরে স্লাইড চেঞ্জ করে আমরা ম্যাথ শুরু করতে যাচ্ছি। জাস্ট 20-30 সেকেন্ড আপনারা একটু এই পেজটাতে চোখ বুলান। হ্যাভ আ লুক। তো ঠিক আছে, আমরা স্লাইড চেঞ্জ করে দিচ্ছি। দেখেন, রোমান ওয়ানে ছিল আর এর মান 15%, খেয়াল আছে? রোমান টুতে ছিল আর এর মান 12%, রোমান থ্রিতে ছিল আর এর মান 10%। দেখেন, এই যে এইমাত্র আমরা এখানে লিখেছিলাম, রোমান ওয়ানে আর এর মান 15%, রোমান টুতে 12%, রোমান থ্রিতে 10%। তো প্রথমে আসেন রোমান ওয়ান, when r equals to 15%, P0 equals to EPS into 1 minus B divided by K minus G। এখানে আমি পাশাপাশি দুটো ম্যাথ কেন করেছি জানেন? একটা তো কেউ শিখাবো, সেকেন্ডটা যখন আমি বলবো তখন আপনারা ওয়ানের সাথে মিলিয়ে দেখবেন পার্থক্যটা কোথায়, এই কারণে। তো দেখেন আমরা কি করছি, রোমান ওয়ানে ইপিএস এর মান বসিয়েছি। আমি আপনাদের বলেছিলাম ইপিএস এর মান দেওয়া আছে 20 টাকা। তো ইপিএস এর জায়গায় এই 20 টাকা আমি বসিয়ে দিয়েছি ইন্টু 1 মাইনাস বি। বি এর মানও আমার গিভেন ডেটে দেওয়া ছিল, দেখেন ইপিএস 20 টাকা দেখতে পাচ্ছেন। আর বি এর মান দেখেন, রিটেনশন রেশিও 40%, অর্থাৎ 0.40। বি এর মান আমি লিখেছি 0.40, গেল ওপরের ইনফরমেশন গুলো বসিয়ে ফেলেছি। নিচে হচ্ছে কি কে মাইনাস জি। এবার আসেন আমরা একটু দেখে নিই স্লাইডটা, আগের স্লাইডে গিয়ে কে এর মান কত দেওয়া ছিল। দেখেন, ক্যাপিটালাইজেশন রেট কে ইকুয়ালস টু 12%, অর্থাৎ 0.12। তাহলে নিচে কে এর জায়গায় আমি বসালাম 0.12 মাইনাস জি। আমাদের এই কোশ্চেনে গ্রোথ রেট দেওয়া ছিল না, তো এই কারণে আমি কি করেছি, সাইডে ছোট্ট একটা ওয়ার্কিংস করেছি। দেখেন, হিয়ার জি ইকুয়ালস টু বি ইন্টু আর। তো দেখেন আমাদের বি এর মান দেয়া আছে 0.40, আর রোমান ওয়ানে আর এর মান আছে 0.15। খেয়াল করেছেন, আমি বলেছি বি এর মান 0.40 আর রোমান ওয়ানে আর এর মান হচ্ছে 0.15। তো এখন আমি কি করব, 0.40 সাথে 0.15 মাল্টিপ্লাই করে দিব, অর্থাৎ গুণ করে দিব। তাহলে জি এর মান দাঁড়াচ্ছে 0.06। দেখেছেন, খুবই সহজ একটা ক্যালকুলেশন, জাস্ট একটু প্র্যাকটিসের ব্যাপার। তাহলে এখানে আমরা রোমান ওয়ানে জি এর মান পাচ্ছি 0.06। দেখেন, সেকেন্ড লাইনে সব কিছুর মান আমাদের বসানো শেষ। এবার থার্ড লাইনে আমরা ক্যালকুলেশন শুরু করছি। 20-র জায়গায় 20 থাকবে ইন্টু 1 মাইনাস 0.40। 1 থেকে যদি 0.40 মাইনাস করি তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়ায় 0.60। তাহলে দাঁড়াচ্ছে ওপরে 20 ইন্টু 0.60, নিচে দেখেন 0.12 থেকে 0.06 যদি মাইনাস করা হয় তাহলে 0.06ই হয়, তাহলে নিচে হচ্ছে 0.06। এবার আমরা ওপরে নিচে ভাগ করি, 12 ডিভাইডেড বাই 0.06 যদি করা হয় তাহলে অ্যাকর্ডিং টু গর্ডন মডেল আমাদের P0 দাঁড়াচ্ছে 200 টাকা। আমার মনে হয় না আপনাদের কারো কঠিন লেগেছে। রোমান টুটা নিয়ে কথা বলে আপনাদের কাছে রোমান ওয়ানে যদি কারো ঝামেলা থেকেও থাকে সেটা অবশ্যই স্পষ্ট হয়ে যাবে। তো দেখেন রোমান টুতে কি করেছি, when r equals to 12%, এবার কিন্তু r এর মান 12%। তাহলে ফর্মুলা লিখলাম আমরা P0 equals to EPS into 1 minus B divided by K minus G। সেকেন্ড লাইনে মান বসাচ্ছি, আমাদের ইপিএস 20 টাকাই থাকবে। 1 তো 1 মাইনাস রিটেনশন রেশিও কিন্তু আমাদের কোশ্চেনে একটাই ছিল 40%, তাহলে সেটা এখানে আমরা লিখে দিলাম 0.40 ডিভাইডেড বাই কে মাইনাস জি। আচ্ছা, কে অর্থাৎ ক্যাপিটালাইজেশন রেট, এটাও কিন্তু কোশ্চেনে একটাই আছে, তাই এটাও আমি এখানে 0.12 লিখে দেব মাইনাস জি। জি এর মানটা আমাদের এখন বের করে নিতে হবে, কেন জানেন? রোমান টুতে কিন্তু আমাদের আর এর মান আর 15% নাই, আর এর মান চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে 12%। তাহলে অবশ্যই আমাদের জি এর মানটা নতুন করে বের করতে হবে, কারণ হচ্ছে জি এর ফর্মুলা হলো বি ইন্টু আর। আচ্ছা, তো রোমান টুতে আমাদের বি এর মান 0.40 আছে, বাট আর এর মান কি রোমান টুতে এখন আর 0.15 আছে?
এটা চেঞ্জ হয়ে গেছে না, 0.12 হয়ে গেছে। তাই জি এখানে বি এর মান 0.40 ঠিক আছে, ইন্টু আর এর মান এখন আর 0.15 না হয়ে হবে 0.12। 0.40 সাথে 0.12 মাল্টিপ্লাই করলে অর্থাৎ গুণ করলে অ্যান্সারটা দাঁড়ায় 0.048। আমার মনে হয় আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন। গর্ডন মডেলে যত অঙ্ক করবেন এক জায়গাতেই চেঞ্জ, সেটা হচ্ছে জি এর মানে। আচ্ছা, তাহলে আমাদের এখানে জি এর মান কত দাঁড়ালো? 0.048। এবার থার্ড লাইনে গিয়ে আমরা মান আরো ক্যালকুলেশনে যাচ্ছি। ওপরে 20 এর জায়গায় 20 থাকবে, 1 থেকে 0.40 মাইনাস করলে হবে 0.06। তাহলে ওপরে আমাদের কি কি ইনফরমেশন থাকলো? 20 ইন্টু 0.06, নিচে 0.12 থেকে 0.048 যদি আমরা মাইনাস করে দেই তাহলে অ্যান্সারটা দাঁড়ায় 0.072। এবার তাহলে 12 ডিভাইডেড বাই 0.072 ভাগ করলে দাঁড়ায় 167 টাকা। ইনফরমেশনটা চেনা চেনা লাগছে না? আমাদের কোশ্চেনে কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার 167 টাকায় ছিল, মনে আছে? এখানেও আমাদের অ্যান্সারটা এসছে 167 টাকা। আচ্ছা, কেন সেটা আমি ম্যাথের শেষে যখন কমেন্টস করব, একটা ইফেক্ট আপনাদেরকে দেখাবো, তখন সেটা আমি আপনাদেরকে বলে দেব। তো আমার মনে হয় মাই ডিয়ার স্টুডেন্ট, আপনাদের রোমান 1 এবং রোমান 2 তে কোনো সমস্যা থাকার কথা না। চলে যাচ্ছি রোমান 3 তে। when r equals to 10%। আচ্ছা, একইভাবে p0 equals to eps into 1 minus b divided by k minus g। মান বসাবো। ইপিএস 20 টাকা ছিল, 20 টাকাই থাকবে, 1 এর জায়গায় 1ই থাকবে। বি অর্থাৎ রিটেনশন রেশিওর মান আমাদের কোশ্চেনে একটাই আছে 0.40, তাই এখানেও আমি লিখবো 0.40। নিচে কে মাইনাস জি, কে এর মানও আমাদের কোশ্চেনে একটাই দেওয়া আছে 0.12 মাইনাস জি, জিটা আমাকে এখন বের করে নিতে হবে। রিজন, রোমান 3 তে কিন্তু এখন আর আমাদের আর এর মান 0.12 নাই, এটা চেঞ্জ হয়ে 0.10 হয়ে গেছে। আর এর মান চেঞ্জ মানেই হচ্ছে আপনাকে জি এর মানটা নতুন করে বের করে নিতে হবে। আমি আবারও বলছি, আর এর মান চেঞ্জ মানেই হচ্ছে আপনাকে জি এর মানটা নতুন করে বের করে নিতে হবে। তাহলে জি সমান হচ্ছে কি স্মল লেটার বি ইন্টু স্মল লেটার আর। তো স্মল লেটার বি আমাদের কোশ্চেনে একটাই আছে 0.40 ইন্টু রোমান 3 তে এবার আর এর মান কিন্তু 0.12 নাই, 0.10। 0.40 সাথে 0.10 মাল্টিপ্লাই করলে দাঁড়ায় 0.04। তাহলে এবার নিচে আমাদের জি এর মান হবে হচ্ছে 0.04। থার্ড লাইনে ক্যালকুলেশনে আসি। 20-র জায়গায় 20 থাকবে, ইন্টু 1 থেকে 0.40 মাইনাস করলে হয় 0.60। তাহলে উপরের থার্ড লাইনে আমাদের মান বসানোর স্টাইলটা হচ্ছে 20 ইন্টু 0.60। নিচে 0.12 থেকে 0.04 যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 0.08। তাহলে উপরে থাকলো 12, নিচে থাকলো 0.08। 12কে যদি আমরা 0.08 দিয়ে ভাগ করে দিই তাহলে অ্যান্সারটা দাঁড়ায় 150 টাকা। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন, যখন আমাদের আর এর মান 15% তখন আমাদের P0 হচ্ছে 200 টাকা। আর এর মান কমে যখন 12% হয়ে গেল, P0 কিন্তু কমে 167 হয়ে গেল। খেয়াল করেছেন, আরও কমে গেছে, P0 কমে গেছে। এবার আর যখন আরও কমে 10% হলো, P0 তখন আরও কমে 150 টাকা হয়ে গেল। এবার আপনাদের মনে পড়ে ওয়াল্টার্স মডেলের যখন দ্বিতীয় অঙ্কটা করিয়েছিলাম, আমি একটা ইফেক্ট লিখে কিছু লিখেছিলাম আর বলেছিলাম আগামী ক্লাসে অর্থাৎ থার্ড ক্লাসে যখন আমি ইফেক্ট নিয়ে ম্যাথ করাবো তখন আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেব। এবং আমার গত ক্লাসে আমি কিন্তু একটা ছকের মতো করে অ্যাকর্ডিং টু ওয়াল্টার্স মডেল ইফেক্টটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবং মুখে বলেও দিয়েছিলাম। তো ওইটার স্টাইলে আজকে আমি ওই ইফেক্টটা আর একবার আপনাদের দেখাতে যাচ্ছি। দেখেন, when r equals to 15%। আচ্ছা, আমাদের প্রশ্নে কে এর মান কত ছিল? 12%, মনে আছে? তো রোমান 1-এ আর যদি 15% হয় তাহলে বিষয়টা কি এরকম না যে রোমান 1-এ আমার আর গ্রেটার দেন কে অবস্থায় আছে, কারণ কে হলো 12% আর রোমান 1-এ আর হচ্ছে 15%। তো এটাই আমি লিখেছি when r equals to 15%, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটে লিখেছি আর গ্রেটার দেন কে, তখন P0 ইকুয়ালস টু হচ্ছে টাকা 200। এই মাত্র আপনাদেরকে দেখিয়েছিলাম না? দেখেন রোমান 1-এ আর যখন 15% তখন আমার P0 হচ্ছে 200 টাকা। ঠিক আছে,
এবার আসেন রোমান 2 when r equals to 12%, r এর মান যদি 12% হয়, খেয়াল করেন তো কে এর সাথে কম্পেয়ার করলে রোমান 2 তে আরও 12%, ওদিকে আমার কোশ্চেনে কেও আছে 12%, আরও 12 কেও 12, তাহলে কি বলা যায় r equals to কে? তো রোমান 2 তে আমি এই জন্যই বলেছি when r equals to 12%, that means ফার্স্ট ব্র্যাকেটে when r equals to k, then p0 equals to 167। এই 167টা একটু দেখেন তো, আমাদের কোশ্চেনে যান, কারেন্ট মার্কেট প্রাইস 167, খেয়াল করেছেন? এবার দেখেন রোমান 3 and লাস্ট ওয়ান when r equals to 10%, আমাদের কে এর মান হলো 12%, রোমান 3 তে r আছে 10%, তাহলে কি বলা যায় রোমান 3 তে r লেস দ্যান কে অবস্থায় আছে? when r less than k percent, p0 equal to 150 টাকা। এখন শুনেন বিষয়টা আসলে কি, কে হচ্ছে কোম্পানির জন্য কস্ট বা এক্সপেন্ডিচার, আর হলো কোম্পানির জন্য ইনকাম বা রিটার্ন। আর হচ্ছে রিটার্ন, কে হচ্ছে কস্ট। রোমান ওয়ানে যখন রিটার্ন গ্রেটার দেন কস্ট, তখন p0টা কিন্তু আমার কোয়েশ্চেনে যে 167 দেয়া আছে তার চাইতে বেশি আছে, আছে না? রোমান 2 তে যখন r ইকুয়ালস টু কে অবস্থায় আছে, p0 আগে যা ছিল এখনো সেই অবস্থায় আছে, 167 আগে ছিল এখনো 167ই আছে। রোমান 3 তে দেখেন when r equals to 10%, মানে যখন r লেস দ্যান k, রিটার্নটা আমার কস্টের চাইতে কমে গেছে, তখন কিন্তু p0 167 থেকে কমে 150 হয়ে গেছে, হয়েছে না? এটাই হচ্ছে ইফেক্ট অ্যাকর্ডিং টু গর্ডন মডেল। when r গ্রেটার দেন k, তখন p0টা বেশি থাকে, যতই আর এর মান কমতে থাকে p0টাও কমতে থাকে, আর এর মান যত বাড়তে থাকে p0টাও তত বাড়তে থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের ডিসকাশন। আমি যেহেতু প্রথম ম্যাথ শেখাচ্ছি, আমি এই জন্যই একই টাইপের ম্যাথ দ্বিতীয়টা শুরু করে আপনাদের মাথায় লোড দিতে চাইনি। আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই ম্যাথটাই বাসায় একটু প্র্যাকটিস করেন, দেখেন আপনারা পারেন কিনা। পারলে আলহামদুলিল্লাহ, না পারলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ভেরি সুন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে